ভোটের আশায় আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ খুলছে না একটি দল, বললেন সালাউদ্দিন। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি নেই, বললেন প্রেস সচিব। ভোটের জন্য অধীর আগ্রহে আছে দেশের মানুষ। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র ভোট করার ঘোষণা আসিফ মাহমুদের। বড় দলে পৃষ্ঠপোষকতা না পাওয়ার অভিযোগ। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে শীতের সবজির দাম। অস্বস্তি পেঁয়াজ ও ভোজ্য তেলে, বাড়তি মাছ ও মাংসের দামও। রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল। দায়ীদের বিচার চান স্বজন স্থানীয়রা। ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, মাত্রা 6.7। উত্তর পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি। এবং কাল ভারতে নামছে ফুটবল মহাতারকা মেসি। টাকার বিনিময়ে ছুঁয়ে দেখতে পারবেন 100 জন ভক্ত। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। ভোট পেতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুই বলছে না একটি দল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে। এদিকে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সহ 3 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাদ আহমেদের রিপোর্ট। এটি সকাল 9টায় 16 ডিসেম্বরের উদযাপন বর্ণিল করতে রাজনৈতিক দলগুলো নানাবিধি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বিজয় দিবস ঘিরে 3 দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ দোয়া মাহফিল করবে তার দল। 16 ডিসেম্বর পূর্বের মতোই আমরা যে কর্মসূচি দেই, সকাল 7টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হবেন এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা ফিরে আসব। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতিহা পাঠ করব। আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান শুধু ৩৬ দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নয়, বিগত ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই। এ সময় নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। বলেন, গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিলের মধ্য দিয়ে ঘটেছে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল। এই তফসিলে অনেকে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। এ সময় ধর্ম বিক্রি করে নয়, সুষ্ঠু পরিকল্পনায় আগামী নির্বাচন করতে চায় বিএনপি বলেও জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার বেলা 11:30টার দিকে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং কোনো ধরনের চ্যালেঞ্জ কিছুই না বলে জানিয়েছে তিনি। পাশাপাশি যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই ইনশাআল্লাহ। যারা যারা মিছিল করছে তারা তাদের অ্যাক্টিভিটিস ব্যান, যারা যারা মিছিল করছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।
বড় কোনো দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ না থাকায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা 10 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য জানান। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বাস্তবায়ন কঠিন তবে অসম্ভব নয়। এ সময় তিনি আরও বলেন, তার একমাত্র দায়বদ্ধতাও থাকবে দেশবাসীর প্রতি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। চলতি বছর 1,12,00,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় 22 লক্ষ মেট্রিক টন বেশি বলে জানিয়েছে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিগত 2010 সালের পরে লক্ষ্য করা যাচ্ছে যে আলু কোনো বছর আলুর চাহিদার তুলনায় কম উৎপাদন হচ্ছে, আবার কোনো বছর চাহিদার তুলনায় আলু বেশি উৎপাদিত হচ্ছে। 2025 সালে বিবিএস এর তথ্য মতে দেশের রেকর্ড পরিমাণ 1,12,00,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় 22 লক্ষ মেট্রিক টন বেশি। দর্শক, এবারে আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানব। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে আছেন আমাদের সহকর্মী এইচ হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। জেসিকা, আপনি জানেন বেগম খালেদা জিয়া আজ 19 দিনের মতো কিন্তু এভারকেয়ার হসপিটাল রয়েছে সেখানে কিন্তু ভর্তিরত রয়েছেন এবং গত 2 দিন আগে কিন্তু ওনার যে ব্যক্তিগত ডাক্তার আছেন ডক্টর জাহিদ, তিনি কিন্তু প্রেস ব্রিফিং করেন এবং তারপর কিন্তু একটি বিবৃতি দেওয়া হয় ওনার শারীরিক যে অসুস্থতার বিষয় আছে। সেখানে আসলে বলা হয়েছে যে ওনার যে শারীরিক বিভিন্ন ধরনের রোগে উনি আক্রান্ত, সেই রোগগুলোর আসলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেখানে কিছু রোগের আসলে উন্নতি হলেও কিছু রোগ কিন্তু এখনো ওনাকে কাবু করে রেখেছেন। তারা যেটি বলছেন যে আসলে ওনার যে আসলে বয়স 80 বছর বয়সে একজন মানুষ, সেই জায়গা থেকে আসলে ওনার যে রোগের প্রতিরোধের যে সক্ষমতা, সেই জায়গাগুলো থেকে আসলে ওনার চিকিৎসা যে করা হচ্ছে এখানে, সেটি কিন্তু আসলে এই সুস্থতা হতে কিন্তু সময় লাগছে। ওনারা যেটি বলছেন যে এইখানে ওনাকে যে সিসিউতে রাখা হয়েছিল সেই জায়গাতে কিন্তু এখন আইসিইউতে রাখা হয়েছে। এটি গত 2 দিন যাবৎ কিন্তু আমরা জানিয়ে আসছে এবং গতকাল কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে এবং তার আগে গত বুধবারে কিন্তু ডক্টর জাহিদ ব্রিফিং করেছেন। সেই তথ্যটি কিন্তু সর্বশেষ তথ্য ছিল। আজ আমরা এখানে সারাদিন পর্যবেক্ষণ করছি। আজ কিন্তু সারাদিন এখনও যে এখানে মেডিকেল বোর্ড রয়েছেন সেই বোর্ড থেকে কিন্তু কোনো ধরনের বিবৃতি বা কোনো ধরনের সংবাদ আসলে আমরা পাইনি। আরেকটি বিষয় আপনি জেনে থাকবেন যে ওনার যে বিদেশ যাত্রা ছিল সেই বিদেশ যাত্রার দ্বিতীয়বারের মতো কিন্তু স্থগিত করা হয়েছে এবং তারা যে আগে বিবৃতি দিয়েছেন যে মেডিকেল বোর্ড রয়েছেন সেই বোর্ড কিন্তু বলেছেন যে ওনার শারীরিক সক্ষমতার কারণে আসলে বিদেশ নিয়ে চিকিৎসা করার মতো ওনার অবস্থা নেই। যদি সেই ধরনের সক্ষমতা উনি অর্জন করতে পারেন এবং সামনের দিনগুলোতে যদি ওনার সুস্থতা বৃদ্ধি পায় তখন কিন্তু আসলে তারা এই বিষয়টি বিবেচনা রাখবেন। এখন আপাতত কিন্তু এই এভারকেয়ার হাসপাতালেই কিন্তু ওনাকে নিবিড় পরিচর্যাতে রাখা হয়েছে এবং আপনি জানেন যে ওনাকে ইলেকট্রাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু ওনাকে দেওয়া হচ্ছে এবং
আরেকটি বিষয় যেটি আমি জানিয়ে রাখি, আজ এখন পর্যন্ত ডক্টর জুবাইদুর রহমান আসেন না, উনি কিন্তু নিয়মিতই আসেন এবং মেডিকেল বোর্ডের সাথে কথা বলেন। দেখা যাক পরবর্তীতে যদি উনি আসেন এবং বৈঠকের পর যদি কোনো বিবৃতি বা বর্ণনা এবং কোনো প্রেস ব্রিফিং করে তাহলে জানাতে পারবো বেগম খালেদা জিয়ার সার্বিক যে অবস্থা রয়েছে সেটি আসলে কোন অবস্থায় আছে। রাজধানী এবারকার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া, সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এইচ হিমেল। টানা কয়েক সপ্তাহ পর স্বস্তি মিলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে কাঁচা সবজির দাম, তবে ব্যতিক্রম দেখা গেছে পেঁয়াজের বেলায়। নতুন পেঁয়াজ বাজারে ওঠার পাশাপাশি সরকার পেঁয়াজ আমদানি করলেও কমেনি দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। ভোজ্য তেলের দামেও নেই স্বস্তি। মাছ মাংসের কিছুটা দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে চালের বাজার। বিস্তারিত জানাচ্ছেন মাকদুরা মিতি। লম্বা সময় পর কিছুটা স্বস্তি ফিরেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম। রাজধানীর কারওয়ান বাজারে সবজির দাম কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে। গত সপ্তাহের 80 থেকে 90 টাকার শিম, গাজর, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। মূলা, পেঁপে এবং আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে। সাধারণ জনগণ যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের নাগালের ভিতরে আছে। গত সপ্তাহে লাউ বিক্রি করছি 60 টাকা, 50 টাকা, এই সপ্তাহে 40 টাকা। মিষ্টি কুমড় গত সপ্তাহে বিক্রি করছি 100 টাকা, এই সপ্তাহে 80 টাকা। তবে ব্যতিক্রম পেঁয়াজের বাজার। বাজারে নতুন পেঁয়াজ ওঠার পাশাপাশি সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দিলেও কমেনি পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা দরে। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে কমতে পারে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজ আপনার পুরানটা 140 আর আপনার নতুন আপনার 100 থেকে 110। তো যখন আপনার আমদানি বেশি হবে, 2000 বস্তা 1500 বস্তা যখন আমদানি হবে তখন বাজার কমে যাবে। গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে মাছ মাংসের দাম। ব্রয়লার 170 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজিতে। বড় সাইজের ইলিশের কেজি 3000 থেকে 3200 টাকা। আর স্থিতিশীল রয়েছে চালের বাজার। জোরালো বাজার তদারকি করা গেলে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য ভোক্তাদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেশে আরও এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভেইপ বা ই সিগারেটের মাধ্যমে গোপনে এই মাদক সরবরাহ ও বিক্রি করছিল একটি চক্র। দেখতে পানির মতো বিভিন্ন ফ্লেভারযুক্ত উচ্চমাত্রার সিনথেটিক হওয়ায় মাদকটি মানুষের জন্য ভয়ঙ্কর বলছে সংস্থাটি। সোয়াদাত নিশাদের রিপোর্ট জানাচ্ছেন আলিয়া কাসাকাশ। অনেকেই নিকোটিনের আসক্তি কমাতে ভ্যাপ বা ই সিগারেট সেবন করেন, তবে এর সাথে মেশানো থাকতে পারে ভয়ঙ্কর মাদক এমডিএমবি। দেশে প্রথমবারের মতো এমন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটি এতটাই ভয়ঙ্কর যে কয়েক ফোঁটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়, এমনকি অবশ হয়েও যেতে পারে। হতে পারে হ্যালুসিনেশন। সেবনকারী হয়ে ওঠে আক্রমণাত্মক। তাৎক্ষণিকভাবে হার্টেও দেখা দেয় সমস্যা। সম্প্রতি মালয়েশিয়া থেকে আসা এই মাদক ই সিগারেটের সাথে মিশিয়ে বিক্রির সময় হোতা সহচক্রের 4 সদস্যকেও গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা অফিসের নেতৃত্বে এই বিষয়টা জব্দ করা হয়েছে। এটা মূলত মালয়েশিয়া থেকে সংগ্রহ করা হতো। এই চক্রের মূল হোতা সহ আমরা সকল সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে, আমরা নজরদারি অব্যাহত রেখেছি। শুক্রবার সেগুনবাগিচায় সংস্থাটি আরো জানায়, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই মাদক বিক্রি করছিল, যা শয়তানের নিঃশ্বাসের চেয়েও ভয়ঙ্কর। এটি মূলত বিক্রয়, আপনারা এর আগেও আমরা যেভাবে বলেছিলাম, তারা যথেষ্ট টেক সেভি, তারা যথেষ্ট চালাক, তারা অনলাইনের মাধ্যমে সেলগুলো করে, ক্লোজ গ্রুপ তৈরি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তার মাধ্যমে এগুলো বাজারজাত করে। আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের চৌকস কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ফলো করে ক্রেতা সেজে আমরা সেই বিষয়গুলো উদ্ধার করেছি। আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমডিএমবির ভয়াবহতা বিবেচনায় একে খ থেকে ক শ্রেণীভুক্ত করার কথাও জানায় সংস্থাটি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার সময় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোর 4টায় রাজধানীর ডেমরা কোনাপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। HML রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 2 শিক্ষার্থীর। রাত তখন 4টা। 2 বন্ধু ইরাম রেদওয়ান ও তাহসিন ইসলাম তবু বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে নিজ চিটাগাং রোডে সানারপাড় বাসায় ফিরছিল। রাজধানীর ডেমরা কোনাপাড়ায় পৌঁছালে বেপরোয়া গতির উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলকে। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। এ সময় 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে তাদের মৃত ঘোষণা করে চিকিৎসক। এমন মর্মান্তিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছে নিহতদের স্বজনরা। ওই মুহূর্তে অথবা কিভাবে ছিল সেটা আমরা বলতে পারি না। পরে শুনছি যে আহত অবস্থায় সে ছিল, পরে ঢাকা মেডিকেল তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মৃত্যু ঘোষণা হয়েছে। তো এখন ডেমরা থানায় আসলাম পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। এটা নিয়ে আমরা লাশ বের করার ব্যবস্থা নিচ্ছি। ইরাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 4র্থ বর্ষের শিক্ষার্থী ও তাহসিন ইসলাম তবু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 3য় বর্ষের শিক্ষার্থী। জানা যায় ইরাম রেদওয়ানের বাড়ি মুন্সিগঞ্জ ও তাহসিন ইসলাম তবুর বাড়ি চাঁদপুর। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ফায়ার সার্ভিস কর্মীদের 32 ঘন্টার চেষ্টায় শিশু সাজিদ মায়ের কোলে ফিরেছে শেষ যাত্রায়। শুক্রবার জানাজায় ছিল হাজারো মানুষের উপস্থিতি। এমন ঘটনার জন্য দায়ীদের বিচার চেয়েছেন স্বজন ও স্থানীয়রা। কাজী শাহেদের প্রতিবেদন। 32 ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর নিথর দেহে মায়ের কোলে ফেরে 2 বছর বয়সী শিশু সাজিদ। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তার মরদেহ। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাটে শুক্রবার সকাল 10:15টায় বাড়ির পাশের খোলা মাঠে জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে তাকে দাফন করা হয়। এতে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। সব মেলা মানুষজনের সাথে দেখুন, আবার আজকে সকালে আসনো এসে তো দেখতে পাইনি তারা সবাল জানাজা বলে হয়ে গেছে নাকি দাফন কাফন হয়ে গেছে। যদি এটা সাবধান করে রাখতো তাহলে তো আর এত বড় দুর্ঘটনা ঘটতো না নাকি। আর এই ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি শিশুটির বাবার। 55 ফিট কিন্তু একটা বাচ্চা যায় না। 10 ফিট থাকতো, একটা সময় 10 ফিট থাকতো, 15 ফিট থাকতো, আমার বাচ্চাটা আমি জীবিত পাইতাম। সুবিধা চাই যাতে এই ঘটনা না ঘটে, যাতে গোটা বাংলাদেশের কোথাও যাতে এরকম যাতে কোনো এরকম গর্ত যাতে না থাকে। যদি আরো আবেদন করে আমরা অবশ্যই সেটাকে খুবই সদয়ভাবে এবং খুবই পজিটিভভাবে দেখে সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের এমন গর্ত আরও আছে। স্থানীয়দের দাবি এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সেগুলো বন্ধের উদ্যোগ নিতে হবে। তাকে বন্ধ করতে হবে। এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে। আমরা ন্যায্য বিচারটা চাই। এই শিশুটাকে বড় কষ্ট করে তোলা হয়েছে, তার মা আবার চিরদিনের জন্য শিশুটা হারিয়ে ফেলে দিয়েছে। তা আমরা প্রতিফল গর্তগুলো আছে সকলের কাছে অনুরোধ, এই গর্তগুলো আপনারা সকলে বুঝিয়ে ফেলবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। ফায়ার সার্ভিসের সক্ষমতা, মানুষের দায়িত্বহীনতা, শিশু সাজিদের মৃত্যু রেখে গেল অনেকগুলো প্রশ্ন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এবারে আইডিএলসি জনতার ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর জেলার 6টি আসনে শুরু হয়েছে আগাম প্রচারণা। বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ও তাদের পক্ষের লোকজন শুরু করেছে দৌড়ঝাঁপ। স্বাস্থ্য, শিক্ষা, মাদকসহ নানা সমস্যা জেলার বেশ কয়েকটি উপজেলায়। সেই সঙ্গে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিল্পাঞ্চলের উন্নয়ন এখন দিনাজপুরবাসীর মূল দাবি। দিনাজপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। উত্তরের ঐতিহাসিক জেলা দিনাজপুর। এ জেলায় 13টি উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের 6টি আসন। জেলার আয়তন ৩,৪৪৪.৩০ বর্গ কিলোমিটার। মোট ভোটার সংখ্যা 18,56,345 জন। এর মধ্যে পুরুষ 9,22,881 জন, মহিলা ভোটার 9,33,464 জন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আর ৬ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। এছাড়াও জেলায় প্রায় প্রতিটি আসনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর প্রার্থীও প্রায় চূড়ান্ত। শহর থেকে গ্রাম পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠক। ভোটারদের নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রাস্তার একটা বড় সমস্যা, কালভার্ট, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ব্রিজ দরকার লোকের যাতায়াতের জন্য। লোকসংখ্যার অনুপাতে একটা 50,000 হসপিটাল আছে, সেটাও মানসম্পন্ন না। রেলকে ডেভেলপ করতে হবে, খনিগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পার্বতীপুর ফুলবাড়ির লোকজনের চাকরি হতে হবে। বেকার সমস্যা সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এখানকার কৃষকদেরকে যাতে ন্যায্য মূল্যে সার বীজ দেওয়া হয় এবং ভর্তুকি মূল্যে দেওয়া হয়। আমরা মাদকাসক্ত নির্মূল করার জন্য দাবি উত্থাপনের মাধ্যমে আইন পাশ করার জন্য স্থাপন করব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে যে বন্দোবস্তের নতুনদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং 24-এর পরে আমাদের যে দায় এবং দরদের রাজনীতির একটা গ্রাউন্ড তৈরি হয়েছে, অনেক রুট লেভেলের মানুষজন যারা বয়স্ক, তরুণ এবং আমাদের বৃদ্ধ, আবাল বনিতা থেকে শুরু করে মায়েরা যারা আছেন প্রত্যেকেই সাড়া দিচ্ছে। ভোটারদের প্রত্যাশা যেমন আকাশচুম্বী, তেমনি তাদের মনে রয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা প্রশ্ন। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিল্পাঞ্চলের উন্নয়ন এবং স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন, এসবই দিনাজপুরবাসীর মূল দাবি। ধানের দাম এবার খুব একটা নাই, বাজার খুব খারাপ। চাই এরা ভালো সরকারে, চাই যে সরকারের দেশ চলা পারবে সেই সরকারের চাই। আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে যে অন্তত আমার এই রাস্তাটা, এই যে একটু রাস্তা খারাপ, এটা ভালো হয়। মানুষের এইটাই প্রত্যাশা যে সুষ্ঠু নির্বাচন যদি হয়। কাদের হাত ধরে এ জেলার ভাগ্যের উন্নয়ন হবে তার জন্য অপেক্ষা করতে হবে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত। প্রতিবার সরকার আসে, সরকার যায়, ভাগ্যের পরিবর্তন হয় না এসব খেটে খাওয়া মানুষগুলোর। তাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে প্রত্যাশা এসব খেটে খাওয়া মানুষগুলোর ভাগ্যের উন্নয়নে কাজ করবেন তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, দিনাজপুর। দর্শক, তফসিল ঘোষণা পরবর্তী মাঠের পরিস্থিতি জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, তফসিল ঘোষণা নিয়ে কি বলছে তৃণমূলের মানুষ, আর নির্বাচনী পোস্টার অপসারণ করা হয়েছে কিনা, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদের জানান। জেসিকে আপনাকে ধন্যবাদ। আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু উত্তরের জেলাগুলোতে ঘুরেছি। আমরা যেটি দেখছি যে আসলে এই দেশের উত্তরের জেলাগুলোতে বেশ নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা এর আগেও বেশ কয়েকটি জেলাতে গিয়েছি। এই মুহূর্তে আমরা নীলফামারীতে রয়েছি। নীলফামারী জেলায় 4টি আসন সংসদীয় আসন, আর সেখানে প্রায় প্রত্যেকটি আসনেই কিন্তু আমরা দেখেছি যে এর আগে অর্থাৎ গতকালকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমরা যেটি দেখেছি যে যারাই প্রার্থী, বিভিন্ন দলের যারাই মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু জনগণের দ্বারে দ্বারে তারা কিন্তু যাচ্ছেন এবং তাদের যে নির্বাচনী যে ইশতেহার অর্থাৎ তার যে পরিকল্পনা, যে সেই তার আসন নিয়ে কি কি ভাবছেন, কি কি করবেন এবং সেই আসনগুলোতে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আসলে জনসাধারণকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে নির্বাচিত হলে আসলে তারা কি করতে চান এবং কি করবেন। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা জনগণের ভোটারদের দ্বারে দ্বারে তারা কিন্তু গিয়েছেন। তবে আমরা সাধারণ ভোটারদের সাথেও কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন যে আসলে বিগত দিনগুলোতে যেই দৃশ্যমান উন্নয়ন, সেই উন্নয়নে আসলে সাধারণ মানুষের আসলে ভাগ্যের পরিবর্তন ঘটেনি, যে কারণে তারা চান যাতে করে প্রান্তিক মানুষদের ভাগ্যের পরিবর্তন হয়। দেশ এলাকায় স্বাস্থ্য শিক্ষা সহ নানা বিষয়ে যাতে গুরুত্ব দিয়ে সরকার এবং স্থানীয় যেই জনপ্রতিনিধি হবেন তারা যাতে এটিকে গুরুত্ব দেন, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবারই দাবি জানিয়েছেন। আমরা দেখেছি যে উত্তরের জনপদগুলোতে সড়ক যোগাযোগের কিছুটা অর্থাৎ মূল সড়কগুলো কিছুটা উন্নতি হলেও কিন্তু শাখা সড়ক যেগুলো রয়েছে, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার খুবই খারাপ অবস্থা আমরা কিন্তু দেখেছি বেশ কয়েকটি উপজেলায়।
নীলফামারীতে যেহেতু এর আগে থেকেই আসলে বেশ কিছু উন্নয়ন প্রকল্প এখানে ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে, এখানে ইপিজেড রয়েছে, যে কারণে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তারপরও এখানে যারা নির্বাচন করছেন তারাও কিন্তু জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে একটি আধুনিক নীলফামারী গড়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন। সেই লক্ষ্যে কিন্তু আসলে সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু প্রার্থীরা কিন্তু তারা তাদের প্রচারণা সেটি কিন্তু যে গণসংযোগ যেটিকে বলে সেটি কিন্তু তারা চালাচ্ছেন। তো এই ছিল নীলফামারী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রস্তুতির সর্বশেষ খবর।